আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই যে আমি এখন একদম ঝর্ণাটার মাঝখানে। আজকে আমি যাব হচ্ছে রিসাং ঝর্ণায়। তো আমি ঢাকা থেকে রাতে বের হয়ে যাই, সকালে এসে আমি খাগড়াছড়িতে নামি। তো হানিফ বাসে ছিলাম, হানিফ বাসের ড্রাইভার খুব ভালো ছিল। হানিফ বাসের নিয়মে এটা নামাজের জন্য তারা জায়গা দেয়। আমরা ফজরের নামাজের সময় তারা এখানে সময় দিয়েছিল আমাদের। এই বাসটাতে করে আমি খাগড়াছড়ি গিয়েছিলাম। এখন ফজরের সময় হয়েছে, তো আমরা আবার চলতে শুরু করি। এটা খাগড়াছড়ি থেকে প্রায় আধা ঘন্টা কি 40 মিনিটের দূরত্বে ছিলাম আমরা সেই সময়টাতে। তো রাস্তাঘাটে তখন পাহাড় দেখা যাচ্ছিল, দুই পাহাড়ের মাঝ দিয়ে রাস্তাটা যাচ্ছিল। অনেক সুন্দর এই রাস্তাটা, আঁকা বাঁকা, এবং হচ্ছে মাঝে মাঝে কিছু টিলা, মাঝে মাঝে কিছু বড় বড় পাহাড়। একদম ফজরের পরপর ছিল, তো তাই কেমন জানি কুয়াশা কুয়াশা লাগছিল। ঠিক এভাবেই আমরা চলে আসি একেবারে খাগড়াছড়ি শহরে। তো বাস আপনাকে ঠিক এই জায়গাটাতেই নামিয়ে দিবে। এখান থেকে একটু সামনে আসলে হচ্ছে এই ব্রিজটা পাওয়া যায়। এই ব্রিজ দিয়ে হেঁটে আমরা শহরের আরেকটা প্রান্তে যেতে পারি। এমন এখানে আমি যখন প্রথমবার এসেছিলাম খাগড়াছড়ি 2016 সালে, তখন এখানে এসে আমরা নেমেছিলাম এবং এটার পাশে একটা আলামিন হোটেল ছিল, সেখানে থেকেছিলাম। এগুলো হচ্ছে বিখ্যাত চান্দের গাড়ি যেগুলো সাজেক যায়। আর এটা হচ্ছে সেই বিখ্যাত শাপলা চত্বর খাগড়াছড়ি শহরে। তো সেখান থেকে আমি এখন আলুটিলা গুহার উদ্দেশ্যে রওনা দিই। কিছুটা পথ যদি বাইকে যাওয়া হয় তাহলে 400-500 টাকা লাগে, আর বাসে গেলে মাত্র 40 টাকা। এখানে হচ্ছে রাস্তাটা খুব সুন্দর। আর ঠিক বাম পাশে হচ্ছে এই আলুটিলা গুহা। তো আলুটিলা গুহাটা আমি প্রথমে যাইনি, প্রথমে আমার টার্গেট ছিল রিসাং ঝর্ণা, তাই রিসাং ঝর্ণা চলে গিয়েছিলাম। চলেন, এখান থেকেই ঠিক রিসাং ঝর্ণার যাত্রা শুরু হবে। এই জায়গাটা সাধারণত সবাই হচ্ছে বাইকে করে চলে যায়, আবার অনেকে হেঁটেও যায়। হেঁটে যাওয়ার সংখ্যা খুবই কম। তা আমি হাঁটার উদ্দেশ্যে বের হয়েছি, কারণ হাঁটলে এরকম নানান ধরনের অনেক কিছু দেখা যায়, যেটা বাইকে ঠিক চলে গেলে মজা পাওয়া যায় না। গ্রামটা খুবই সুন্দর, কারণ রাস্তাটা ঠিক পাহাড়ি গ্রামগুলোকে ভেদ করে গিয়েছে। দূরে একটু হাঁটার পরে আমি এরকম দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, সারি সারি পাহাড়, এবং মেঘের খুবই আনাগোনা ছিল। আমি ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে এত সুন্দর ওয়েদারটা আমি দেখতে পারবো না। আমি চাই পাহাড়ের রোদ আসুক। কিছুটা রোদ উঠেছে, এতক্ষণ মেঘলাই ছিল, বাট এখন অনেকটা রোদ। যেতে যেতে পথের মাঝখানে এত সুন্দর সুন্দর আবহাওয়া থাকে, একেবারে মন প্রাণ বেকুল করে রাখে। মন চাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাকে তো হাঁটতে হবে। তো আমি জাস্ট পরিবেশটা সুন্দর করে দেখে আমি আবার হাঁটতে শুরু করি। এখানে একটা গাছ, সুন্দর একটা ফুলের গাছ, হলুদ ফুলটা দেখতে খুব ভালো লাগছিল। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, আমরা আবার হাঁটতে শুরু করি, এবং এবার আমি পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে আম গাছ দেখতে পেয়েছি। অনেক আম ছিল পাহাড়ের এই রাস্তাটাতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, চা বাগানের মতো দেখা যাচ্ছে, এইগুলা প্রত্যেকটা আসলে হচ্ছে আম বাগান। ওরা জুম চাষের পরিবর্তে আমগুলো করে রেখেছে। যাই হোক, আমি হাঁটছি একা, আর দুই পাশে হচ্ছে পাহাড়ি যে গ্রামগুলো থাকে তারা বসবাস করে। এত সকাল সকাল তারা হয়তো ওঠেনি। আমি হচ্ছে তাদের বাড়ির মাঝখান দিয়ে হাঁটছি। আর যেহেতু এটা পাহাড়ের উপরের রাস্তা, তাই হাঁটতে আমার কষ্ট ছিল না, বাতাস ছিল, আর দুই পাশে নানান সুন্দর দৃশ্য ছিলই। রাস্তার যে মাঝে মাঝে কিছু গাছ পাওয়া যায়, মানে অন্য রকমের কিছু গাছ, এবং তারা আমের পাশাপাশি লিচুরও বাগান করে। বাট লিচু এখন অনেক ছোট, এই জন্য দেখা যাচ্ছিল না। হাঁটতে টাইম প্রায় আর 1 কিলোমিটার দূরে চলে এসেছি পাহাড় ঝর্ণা থেকে। বলা হয় এটাকে, যেটা আমরা মূলত তো 1 কিলোমিটার দূর হলে কি হবে, আমাকে অনেক নিচে যেতে হবে, এবং কিছু কিছু এখন শুধু নামবো। আসার সময় আমাকে অনেক কষ্ট করতে হবে। আসার সময় আমাকে আবার পুরোটা আস্তে আস্তে উপরে উঠতে হবে। যাই হোক, আমি একা একা এগিয়ে যাচ্ছিলাম, এবং সবচাইতে ভালো লাগছিল আমার আশেপাশে কেউ ছিল না। আমি জাস্ট একা 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 হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আশেপাশে কোনো লোক নেই। তো বাম পাশের দিকে এইখানের পাহাড়টা একটু অন্যরকম, আমার কাছে অনেকটা বান্দরবনের মতো লাগলো এই পাহাড়টা। তো এখানে একটা মন্দির আছে, মন্দিরের উপরে উঠলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, একটা নীলগিরির মতো, কিন্তু এটা বন্ধ ছিল। আমি পাশে একজন কাজ করতেছিল, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে উপরে উঠে পড়ি।
এবং উপরে ওঠার পরে একদম সাজেকের মতো একটা ফিল পাওয়া গিয়েছিল, কারণ এই জায়গাটা পুরো হেলিপ্যাডের মতো। সাজেকে ওঠার পরে হেলিপ্যাডে যাওয়ার পরে যেই মনোরম দৃশ্যটা দেখা যায়, এখান থেকে একদম সেই রকম দৃশ্যই পাওয়া যাচ্ছিল। পাহাড়গুলো দেখতে অনেক উঁচু উঁচু। এই জায়গাটা আমাকে সেই সাজেকের স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিল। এবং পুরো জায়গাটা একদম নিস্তব্ধ এবং নানা ধরনের পাখির কলকাকলিতে মুখরিত ছিল পুরোটা জায়গা। এবং পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড়, এখান থেকে বোঝা যাচ্ছে না। আমিও এই সময় অনেক উপরে চলে এসেছি পাহাড়ের। যাই হোক, আমি এখান থেকে নেমে পড়ি। এখানে যে জায়গাটা আছি এই জায়গার ভিউটা অনেকটা হচ্ছে নীলগিরি, বান্দরবনের নীলগিরির মতো। জায়গাটা খুবই সুন্দর। এটা বেসিক্যালি একটা মন্দির, দেখলাম সৎসঙ্গ কি একটা মন্দির জানি। এই মন্দিরের এই পাশটাতে একটু চূড়া রিসেন্ট না যেতে মন্দিরটা পাশে চূড়াটা পড়ে, খুব সুন্দর। এত সুন্দর পাহাড়গুলা অনেক উঁচু, ওই পাশের পাহাড়গুলো আরো অনেক বেশি। রাস্তাটা ক্যামেরায় কতটুকু আসতেছে আমি জানি না, বাট বাস্তবে রাস্তাটা এত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি বেশি একটা আগাইতেই পারতেছি না, মানে হচ্ছে জায়গায় জায়গায় আমাকে থেমে থেমে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আর না থেমে পারি না ক্যাপচার করতে। পাহাড়িরা আমাদের থেকেও পরিষ্কার, সেটা নির্দ্বিধায় বলতে হবে। এখানে প্রত্যেকটা বাড়ির সামনে কেউ কোনো ময়লা ফেলে রাখে না, পরিষ্কার করে রাখে এবং প্রত্যেকে খুব পরিষ্কার ব্যক্তিগত। এভাবে কিছু সাইন দেওয়া থাকে, যেহেতু গাড়িগুলা চলে দিকে পাহাড়ে খাদে যেতে না পড়ে যায়। এই রাস্তাটা অনেক সুন্দর ছিল। এখানে যেই হচ্ছে বট গাছটা ছিল সেটার পাতাগুলো এবং পরিবেশটাকে একসাথে করে এত সুন্দর গ্রামীণ একটা পরিবেশ লাগলো। এটা অনেক ঢালু রাস্তা, ওরে অনেকটা ঢালু রাস্তা। রোদ উঠতেছে, which is very very nice. রাস্তাটা আসলে অনেক ঢালু, কিন্তু বোঝা যাচ্ছিল না। আমি ওই পাশে ক্যামেরা ধরলে বোঝা যাচ্ছে রাস্তাটা যে কতটা ঢালু। ক্যামেরায় সেটা এতটা তুলে ধরতে পারছি না আমি। এটা কি মানুষের বসার জায়গা না ছাগলের বসার জায়গা বোঝা যাইতেছে। এবার ছাগল বসে আছে। বাহ, এটা মনে হয় এই যে বাড়িটা কত সুন্দর একটা জায়গায়। বাহ, সকাল থেকে উঠে এসে পাহাড়ের ভিউ পায়। আর বাবা, এটা কতটা নিচে! ও এটা বিশাল একটা পাহাড়, পাহাড় থেকে নিচে নামতেছি, মাশাআল্লাহ। এই গাছটা এক কথায় অসাধারণ। আমার উপরে যে গাছটা আছে পুরো গাছে একদম ফুলে ছেয়ে গেছে, যার ফলে গাছটা অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। জানি না গাছটার নাম কি, এখানে দৌড় দিলে আমি নিজেকে সামাইতে পারবো। এটাই সেই জায়গাটা যেখানে আমি দৌড়ে অনেক জোরে দৌড় দিয়েছিলাম, কিন্তু ওর নিজেকে আর ধরে রাখতে পারিনি। মানে আমার পা অটোমেটিক্যালি দৌড়াচ্ছিল, দৌড়তে দৌড়তে ওইখানে গিয়ে পড়েছিলাম। এবং এই যে দূরে পাহাড়গুলো দেখা যায়। এখানে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে। ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2-তে? কোন স্কুলে? আজকে স্কুল বন্ধ না? আজকে আমাদের স্কুল খোলা। খোলা? জি। ও আচ্ছা, ঠিক আছে। আজকে ওদের স্কুল খোলা, তার মানে ওদের ইস্টার সানডে উপলক্ষে বন্ধ দেয় নাই আর কি। এই যে পাহাড়ের স্তব্ধতা, এ যেন জীবনানন্দের কবিতার মতো, নিঃশব্দ অথচ গভীর অনুভবে ভরা। এখানে বাতাসও যেন গল্প বলে, প্রতিটা গাছের পাতায় লুকিয়ে থাকে এক একটি অজানা কাব্য। প্রত্যেকটা ফুল যেন কথা বলছে প্রকৃতির সাথে, বাতাস যেন খেলা করছে এই ফুলগুলোর সাথে। আসলে এই রাস্তাটা আমি ক্যামেরাটাতে যতটুকু দেখাইতে পারতেছি আমি সন্তুষ্ট না, রাস্তাটা আরো বেশি সুন্দর, কিন্তু ক্যামেরায় তো এতটা সুন্দর আসে না। পাহাড়ি রাস্তায় হাঁটা এতটা সহজ কাজ না, বেশ কঠিন এবং জটিল কাজ। কারণ এই যে এখান থেকে আবার নামতে হবে আমাকে অনেকটা জায়গা। আমি এতটাই সকালে আসি যে তখন কেউই ছিল না। এটা পুরোটা একটা পর্যটন এরিয়া এবং এখানে প্রচুর মানুষ থাকে, কিন্তু এই মুহূর্তে কেউই নাই। আমি একা, টোটাল আমি একা একজন পর্যটক মানুষ।
মানে আমার কাছে জিনিসটা এতটা বেশি ভালো লাগছিল, কারণ মানুষের কারণে বাংলাদেশের স্পটগুলোতে গিয়ে একাকিত্বের মজাটা পাওয়া যায় না। কিন্তু এখানে আমাকে সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে, কারণ এটা প্রায় 260টা না কতগুলো স্টেপ জানি এখানে আছে। রিসাং ঝর্ণার পথে এখানে নামতে নামতে পাহাড়গুলো এমনভাবে চোখে ধরা দেয় যেন তারা দূরের কোনো কবিতার পঙ্কক্তি। ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়। সবুজের এত রং এখানে যেন প্রকৃতি নিজেই রং তুলে হাতে বসেছে। ঝর্ণায় চলে আসছি। ঝর্ণার পানি যে বাহ, বানর বানর বানর, জঙ্গলের বানর, ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছি গাছ টাছ ভেঙে পড়তেছে কি, ওই যে লাফালাফি করতেছে এক ডাল থেকে আরেক ডালে, দেখা যায় কিনা। মনে হয় পানি খাইতে আসছিল। এই তো সুন্দর ভিউ, কিন্তু কথা হচ্ছে যে বানরগুলা আবার অ্যাটাক করবে না তো। পানি একদমই কম ঝর্ণায়, কম বলতে এতটাই কম যে মনে হচ্ছে পাহাড়। যাই হোক, না বলি হাঁটি। আমি ভাবছিলাম একটু গোসল করব, কিন্তু যে পানি অবস্থা, এতে আর গোসল করা যাবে না। বাট এই ঝর্ণার পানির থেকেও এই ঝর্ণার স্ট্রাকচারটা বেশি সুন্দর। এত সুন্দর হচ্ছে উপর থেকে ঢাল, মানে আমি যদি ক্যামেরাটা এইভাবে ধরি তাহলে বোঝা যাবে এরকম ঢাল হয়ে থাকে এটা। সাধারণত বান্দরবনের শৈলপ্রপাতে এরকম কিছু ঝর্ণা ছোটো ছোটো দেখা যায় নিচে ঝর্ণাগুলোর মতো। ওরে বাবা, কালো হয়ে আছে, অন্ধকার। জনাব প্রতাপচন্দ্র বিশ্বাস রিসেন্ট ঝর্ণা সিঁড়ি আর এই ব্রিজটা নির্মাণ করে দিয়েছে। এই ব্রিজ নির্মাণ না করে দিলে আমাদের এখন এইটার ভিতর দিয়ে যাইতে হইতো। এটা অনেক ভয়ঙ্কর দেখতে। না, আমার এটাতে ভিতরে যাওয়ার কোনো শখ নেই। এখন পুরোটাই পানি শূন্য, একটু একটু করে পানি পড়তেছে, যার ফলে খুব যে এখানে পানি ফ্লো ছিল ওইটা এখন আর নাই। আগে দেখতাম ওইখান থেকে মানুষ স্লিপ খেয়ে নিচে এইভাবে এসে পড়তো, বাট এখন আর নাই। চারদিকটা এতটা নিস্তব্ধ ছিল যে পাখির প্রত্যেকটা আওয়াজ কানে আসছিল। মানে এই জায়গাটাতে এতটা নিরিবিলি পাবো, সম্পূর্ণ আমি একা, এটা আমি কল্পনা করতে পারিনি। এই যে আমি এখন একদম ঝর্ণাটার মাঝখানে, ঝর্ণাটার নিচে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এতটা পিচ্ছিল জায়গা এটা, এখানে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানে ওই জায়গায় গেলে আমি 100% শিওর আমি স্লিপ খাবো, 100% শিওর। কারণ এটা এতটা বেশি পিচ্ছিল, আমি দেখাইতে পারতেছি কিনা জানি না, অতিরিক্ত পিচ্ছিল, এখানে স্লিপ খাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওই জন্য আমি যাব না ওই জায়গাটায়। একটু হাত মুখ ধোয়ার ইচ্ছে ছিল, বাট মনে হয় না তাও পারবো। তবু ভালো, এত সুন্দর জায়গাটা, বাবা এত সুন্দর জায়গাটা আসছি একা, সম্পূর্ণ আমি একা, পুরা রিসাং ঝর্ণায়। ইটস দ্য মেইন ফ্যাক্ট অ্যান্ড আই এম টু মাচ হ্যাপি। আমার ঢাকা থেকে এত কষ্ট করে আসাটা সার্থক, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমি, দিদার, আরও কয়েকজন ছিল, খাইরুল, আমরা এদিক দিয়ে উপরে উঠছিলাম। ওই দিক দিয়ে গিয়ে এই পাহাড় পার হয়ে পরের পাহাড় দিয়ে উপরে উঠেছিলাম। তারপর আমি ব্যথা পেয়েছিলাম হাতে, এই হাতে কেটে হাত পাহাড়তে পড়ে গিয়েছিলাম 2016 সালে। তো এখন আবার আসলাম, আবার সেই রিসাং ঝর্ণায়। তো ঝর্ণায় পানি কম ছিল, কিন্তু পানির যে শব্দটা সেটা চুপচাপ দাঁড়িয়ে শুনতে খুব ভালো লাগছিল। সেদিন আমি একা ছিলাম, মানুষের কোনো কোলাহল ছিল না, ছিল শুধু প্রকৃতির নিঃশব্দ উপস্থিতি। ঝর্ণার পানি কম ছিল, বাট সেই কমটাও যেন সময়ের সাথে তার কণ্ঠ একটু থেমে গেছে। তবু সেই ক্ষীণ যে স্রোতের শব্দে এক অদ্ভুত শান্তি লুকিয়েছিল, সেটা ছিল একদম নরম, ধীর আর গভীর। সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়েছিলাম একা সেই ঝর্ণার তলায়, ঠান্ডা জলের স্পর্শ যেন শরীর ছুঁয়ে মন পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। মনে হচ্ছিল প্রকৃতি আমাকে আলতো করে ছুঁয়ে বলছে, থামো, একটু অনুভব করো।
দূরে কোথাও পাখির ডাক ভেসে আসছিল, অচেনা বাট খুব আপন লাগছিল আমার কাছে। আমি একটু পাশে গিয়ে আবার দাঁড়াই, সেখানে গিয়ে আরেকটু দাঁড়িয়ে থাকার চেষ্টা করি, কারণ সেই যে পাখিগুলো ডাক দিচ্ছিল সেই ডাক আর ঝর্ণার ক্ষীণ সুর মিলে একটা অদ্ভুত এবং অদৃশ্য একটা সঙ্গীত তৈরি করেছিল, যা শুধু শোনা যায় না, অনুভব করা যায়। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।